হ্যালো, হাই, সবাই কেমন আছেন? সবাইকে অনেক গুড উইশেস জানিয়ে আমার ব্লগটা আমি শুরু করছি। ব্লগিংয়ের দুনিয়ায় আমি একদম নতুন। এটা আমার প্রথম ব্লগ। আর আমার চ্যানেলের নাম হচ্ছে ঋতুর সারাবেলা। আমার সারাবেলাতে আপনারা আমার সঙ্গে সম্পর্ক স্থাপন করবেন, জুড়ে থাকবেন। আমার সারাদিনের অনেক টুকিটাকি কাজ, গল্প, ঘরকন্নার কাজ, আমার দুটো বাচ্চা এবং আমার হাজবেন্ড সব মিলিয়ে আমার পুরো দিনের অ্যাক্টিভিটির সঙ্গে আপনারা একাত্ম হতে পারবেন, দেখতে পারবেন। আমি খুব সাধারণ একজন গৃহবধূ, তারপরেও এই সাধারণের ভেতরে কি করে একটা নারী বা প্রতিটা নারী তার সারা দিনের মধ্যেই কিভাবে অনন্যা হয়ে ওঠে, আর প্রতিদিনের কাজের মধ্যে দিয়ে কিভাবে তার প্রতিদিনের নিজস্বভাবে নিজস্ব চিন্তাধারায় পরিপূর্ণ হয়ে ওঠে, তারই গল্প আমার এই ব্লগের মাধ্যমে আপনারা দেখতে পারবেন, জানতে পারবেন, আমার সাথে অনেক দূর হাঁটতে পারবেন। চলুন তাহলে আমার আজকের দিনের ব্লগটা আমি শুরু করি। আমার সাথে চলুন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার কিছু জিনিসপত্র প্যাক করছি। আর সেটা হচ্ছে কিছু মেডিকেল কাগজপত্র, এক্স-রে, আর নিচে ব্যাগটা গোছানো আছে, মানে একটা লাগেজ প্যাক করা আছে। এবার দেখা যাক আমরা কোথায় যাই। আর আপনারা জানতেই পারবেন অবশ্যই, আমি এইগুলো যদি প্যাক করছি আর এগুলো রিচেক করছি, তার মানে এটাই যেটা ফাইনাল চেক চলছে। আর জাস্ট আমি এবার ব্যাগটা জিপ আপ করবো, আর তার আগে আমি জাস্ট ফাইনাল চেকিং করে নিলাম। আর কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, আমার ব্লগের সাথে থাকুন, দেখতে থাকুন, বুঝতেই পারবেন। আর আমার সাথে চলুন, দেখা যাক তো আজ আপনাদের সাথে আমি একসাথে মিলেমিশে আজকে আমরা কোথার দিকে রওনা হই। হ্যাঁ, এটা তো ক্লিয়ার হলো যে আমরা সবাই মিলে যাচ্ছি একটা মেডিকেল ইস্যুতে, একটা মেডিকেল কারণে। সেটা আমার প্রেসক্রিপশান দেখেই বোঝা গেল। এবারে আমরা কোথায় যাচ্ছি সেটাই জানার পালা। আগে আপনাদের আমি বলেছি যে আমি কলকাতায় ব্রট আপ, মানে আমি কলকাতার মেয়ে। আর কিন্তু হ্যাঁ, আমি কলকাতার বৌমাও বটে। আর আমি সেটা আমার সাথে এই ব্লগে আপনারা কন্টিনিউ থাকুন, দেখতেই পারবেন, বুঝতেই পারবেন। আর আমি আমার হ্যান্ডব্যাগটা চেক করে নিলাম যে লাস্ট কী আছে। আর এই যে রাতের ট্রেন, আর রাতের ট্রেন থাকে তখন একটু রাতের যে ডিনারের ব্যবস্থাটা করে নিতে হয়, সাথে দুটো ছোট বাচ্চা। তো রুটি, আলুর তরকারি আর রায়তা, 2 বোতল ঠান্ডা জল, এই সব মিলিয়ে আমরা নিয়ে নিলাম। তার কারণ হচ্ছে যে রাতে বাচ্চাদের সাথে ট্রাভেল করা, কীরকম খাওয়া দাওয়ার ব্যবস্থা, ট্রেনে প্যান্টিকার সবসময় থাকে না। আর রাদার দেন খুব একটা দূরের জার্নি না হলে প্যান্টিকারের আমরা মানে অভ্যস্ত করি না, কেন খাবারটার জন্য আমি একটু রিস্কে থাকি, বাচ্চাদের নিয়ে একটু ভয় থাকি। কোথাও গেলে পেটের সমস্যা হলে আমার খুব অসুবিধা হয়। তো দেখা যাক। আচ্ছা, মাঝখানে আমি এটা বলে দিই যে আপনারা তো জানতেই পারলেন যে আমি কলকাতার ব্রন অ্যান্ড ব্রট আপ, আমি ওখানেই পড়াশুনো করেছি, আর ওখানেই আমার সব অ্যাক্টিভিটি জন্ম। কিন্তু তার সাথে সাথে আমি ওখানকার বৌমাও বটে। এবারে আমি কিন্তু বিয়ের পরে আমার বিয়ে হয় কলকাতাতেই অবশ্যই, কিন্তু বিয়ের পরে আমি গুজরাট চলে যাই। অ্যান্ড দেন সেখানে 4 বছর কাটানোর পরে আমি চলে আসি উড়িষ্যাতে। তো এখন আমি উড়িষ্যার থেকে যাচ্ছি কলকাতা। উড়িষ্যার একটা ছোট্ট ডিস্ট্রিক্ট যার নাম অনুগুল। আপনারা দেখতেই পেলেন অনুগুলের স্টেশনে আমরা চলে আসছি। আর অনুগুল থেকে আমাকে এখন ট্রেন ধরে যাত্রা করতে হবে আমার ডেস্টিনেশন কলকাতার দিকে। তো কলকাতায় যেতে গেলে হ্যাঁ, আমরা একটু আগে চলে এসেছি, আর এটা 1 নম্বর প্ল্যাটফর্ম অনুগুল স্টেশনের। আর অনুগুল স্টেশনে একটু থাকতে গেলে দেখুন মালগাড়িটা এসে দাঁড়িয়ে রয়েছে, 1 নম্বর প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে রয়েছে।
1 নম্বর প্ল্যাটফর্মে মালগাড়ি দাঁড়িয়ে রয়েছে। আর তারপরে আমাদের 3 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। তখনও অ্যানাউন্সমেন্ট হয়নি যে আমরা চলে যাব। এক্স্যাক্টলি অ্যানাউন্সমেন্ট না হলে যেতে পারি না, কেননা কোন প্ল্যাটফর্মে কখন এই মালগাড়িটা ছেড়ে দেবে, আর 2 নম্বরে কোনো গাড়ি আসছে কি না, 3 নম্বরে দেবে কি না, এত কিছু না করে ঠিক চলে যাওয়া যায় না। আর সেই জন্য আর আমার দুটো বিচ্ছুকে তো দেখতেই পারলেন সবাই। আর ওরা ওরকমই বড়জন একটু শান্ত বটে, তবে এখানে একটু শান্ত বলে মনে হচ্ছে না। ছোটজন খুবই দুষ্টু, তাকে এক জায়গায় দাঁড় করানো যায় না। এবার বড়জন আর ছোটজনের অ্যাক্টিভিটির সাথে আমার সাথে থাকতে থাকতে আপনারা সব জানতে পারবেন। পরিচয় হয়ে গেল আমার হাজব্যান্ডের সাথে। এই যে আমার হাজব্যান্ড, আর এই যে আমার দুটো বিচ্ছু, দেখতেই পাচ্ছেন ওরা গাড়িতে নাচানাচি, স্টেশনে নাচানাচি, ওদের কোনো ফারাক পড়ছে না যে ওদের আশেপাশে কেউ দেখছে না। তো আমরা একটু অপেক্ষাই করছি, যতক্ষণ ট্রেন না আসে কিংবা ট্রেনের অ্যানাউন্সমেন্ট না হয় ততক্ষণ আমরা উঠে চলে যাচ্ছি না। আর দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড আমার জন্য চা নিয়ে আসছে। সেই দিন আমার ভীষণ প্রতিদিনের একটা কাজের প্রেশার থাকে, আর যাওয়ার দিন খুব কাজের প্রেশার থাকে। আর আমার হাজব্যান্ড বা আমার বাচ্চাদের বাবা যদি অফিস থেকে আসতে সেই দিন অনেকটা লেট করেছিল, তো সেই জন্য আমাদের একটু অসুবিধা হয়ে যায়। আমার মাথা যন্ত্রণা করছিল, বললাম চা খাওয়াতে, আর চলে নিয়ে আসলো চা। আর দেখুন আমাদের গাড়ি চলে এসছে। এবারে এই জেনারেল কম্পার্টমেন্টগুলো চলে গেলেই স্লিপার এসে আমাদের সামনে দাঁড়াবে, B1, আর আমরা B1-এ উঠে পড়বো। চলুন আমাদের সাথে তাহলে যাত্রা করা যাক, দেখি আমরা ট্রেনের কোন কম্পার্টমেন্টে যাচ্ছি, আর আমাদের সাথে আপনারাও এই কম্পার্টমেন্টে ঢুকে পড়বেন। চলে আসুন। সকাল হয়ে গেছে, ট্রেনেই থাকতে থাকতে আমাদের সকাল হয়ে গেল, আপনাদেরও সকাল হয়ে গেল থাকতে থাকতেই। তাহলে এবার গুড মর্নিং বলে আমাদের আজকের দিনের জার্নিটা শুরু করা যাক। আর এবার আপনাদের বলি যে আমরা যাচ্ছি কলকাতায়, আমার শ্বশুর বাড়িতে, বাপের বাড়িতে বোথ। এবার কেন যাচ্ছি তার জন্য হলো, এই যে আমার বড় ছেলে আর হাজব্যান্ড তো হ্যালো বলেই দিল সবাইকে, গুড মর্নিং আমিও বলে দিচ্ছি। তো আমরা যাচ্ছি একটা মেডিকেল কারণে। সেই মেডিকেলটা কারণ হলো, আচ্ছা তার আগে আমি বলে দিই যে আমরা নেমে পড়লাম কিন্তু এবারে শালিমার প্ল্যাটফর্মে না, ভুল বললাম, শালিমার পর্যন্ত গাড়ি আমরা নেমে পড়লাম তার আগেই সাঁতরাগাছিতে। কেননা শালিমার থেকে যদি আমরা যাই তাহলে আমাদের বাড়ি যেতে মোটামুটিভাবে অন অ্যান্ড অ্যারাউন্ড 1 ঘন্টা একটু বেশি পড়ে ট্রাভেল করতে। আর যদি আমরা সাঁতরাগাছি থেকে যাই তাহলে সেই ক্ষেত্রে জার্নিটা একটু কম হয়ে যায়। তো বাচ্চাদের নিয়ে একটু শর্টকাট পথে আমরা সবাই একটু পছন্দ করি যেতে। তো চলুন এবারে সাঁতরাগাছি যাই। এইখানে আমরা এসছিলাম তো অ্যাক্সিলেটারটা চলছে ভেবে, বাট অ্যাক্সিলেটার চলছে না, সেটা বন্ধ কোনো কারণে, কোনো যান্ত্রিক ইয়েতে বন্ধ অবস্থায়, তো সেই জন্য চলছে না। এবারে আমাদের ওই অ্যাক্সিলেটারের উপর দিয়েই হেঁটে হেঁটে সিঁড়ি দিয়ে উঠতে হবে। আর ওভারব্রিজটাকে হাঁটতে হাঁটতে ওভারকাম করে আমাদের নেবে, তারপরে ট্যাক্সি ধরে আমাদের রওনা দিতে হবে আমাদের বাড়ির উদ্দেশ্যে, আমার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে, আমার বাপের বাড়ির উদ্দেশ্যে। দুটোই বুঝতেই পাচ্ছেন, দুটোই একই জায়গায়। তো একই জায়গায় অর্থে এরপরে আমার সাথে আপনারা ট্রাভেল করতে করতে, থাকতে থাকতে, ব্লগের সাথে কন্টিনিউ হতে হতে আপনারা বুঝতে পারবেন, দেখতে পারবেন, আপনাদের আমি সব দেখাবো। তো যেটা বলছিলাম যে আমরা যাচ্ছি একটা মেডিকেল কারণে। আমার বড় ছেলেকে দেখতেই পেলেন 2 মাস আগে খেলতে গিয়ে, আমি এখন উড়িষ্যায় থাকি, তো উড়িষ্যাতেই খেলতে গিয়ে, আমি যেখানে থাকি একটা ছোট্ট পার্কেও খেলতে গিয়ে সেখানে ও হাতটা ভেঙে ফেলে, এবং হাতটা এতটাই বাজেভাবে ভাঙে যার জন্য ল্যাটারাল কন্ডেলারে অপারেশন করতে হয়। আর সেই অপারেশনটা আমরা প্রথমে বুঝতে পারিনি, তারপরে এইখানে কিছুদিন 1 সপ্তাহ একটু ভুল ট্রিটমেন্ট চলার পরে যখন ধরতে পারি যে এটা খুব সিভিয়ার, তো আমরা কলকাতায় আমার ভাইয়ের কাছে, আমার শ্বশুরমশাইয়ের কাছে সবাইকে যখন রিপোর্টটা সেন্ড করি, আর তারা যখন ডাক্তারের সাথে কনসাল্ট করে, সবাই এক কথাতেই বলে
যে এটা অপারেশন করা ছাড়া আর কোনো সেকেন্ড ওয়ে নেই। তো যেরকম বলা সেরকম কাজ, আমরা সেই অপারেশনের দিকেই যাই এবং অপারেশন হয়েও যায়, অপারেশন সাকসেসফুল হয়। 1 মাস আমি কলকাতাতেই থাকি। সেইখানে একবার চেকিংয়ের পরে আমি আবার কিছুটা স্বাভাবিক নিয়মে ফিরে আসার জন্য, অথবা বাচ্চাদের স্বাভাবিক নিয়মে মোটিভেট করার জন্য, কিছুটা স্বাভাবিকভাবে নিয়মকানুনে কাজ ফিরিয়ে আনার জন্য আমি উড়িষ্যায় ফিরে আসি। আর তারপরে 1 মাস পরে ডাক্তারের চেকআপের ডেট থাকে, আর সেই চেকআপ করার দিনটাই হলো আজকে, যখন আমি পৌঁছচ্ছি কলকাতায়। আর সেই দিন ছিল কলকাতার ইলেকশন ডে, মানে ইলেকশন ডে আর আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট একই দিনে। হ্যাঁ, সেই দিনকের অ্যাপয়েন্টমেন্টটা যদিও পরবর্তীকালে ক্যান্সেল করা হয়, আর তারপরে সেই দিন আর ডাক্তার দেখানো হয়নি। তো আমরা সেই জন্য শুধুমাত্র ইলেকশনটাই সেলিব্রেট বলা যায়, হ্যাঁ সেলিব্রেট করতে পারলাম, অথবা ইলেকশানে আমরা পার্টিসিপেট করতে পারলাম। তারপরে সেই দিন ডাক্তার না দেখিয়ে একদিন বাড়িতে সবার সাথে ওয়েট করে, সবার সাথে একটু কাটিয়ে, সময় কাটিয়ে, একটু বলা যায় একটু মজা করে, একটু হ্যাপেনিং টাইম কাটিয়ে, দুটো পরিবারের সাথে একটু টাইম স্পেন্ড করার পরে পরের দিন আমরা আবার ব্যাক টু উড়িষ্যার পথে রওনা দিই। আর সেই দিনই ছিল আমার বড় ছেলের ডাক্তারের ঠিকঠাকভাবে অ্যাপয়েন্টমেন্ট। দেখুন, কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম কিন্তু আমার শ্বশুরবাড়ির রাস্তায়, আর একদম মেন গেটের সামনে, এবার মানে যেখানে আমাদের ঘরটা, যেখানে গলির মুখটায় পৌঁছে গেছি। এবার হাঁটতে হাঁটতে আমার সাথেই চলুন শ্বশুরবাড়িতে আমরা ঢুকে পড়ি। তো আজকে আমার শ্বশুরবাড়ির টোরটা না দিলেও আপনারা সামনে থেকে দেখতেই পাবেন সবাই যে আমি মোটামুটি কোথায় থাকি। চলুন তাহলে দেখা যাক। এই যে হাঁটতে হাঁটতে আমরা এবারে গলির মধ্যে দিয়ে চলে যাচ্ছি আমার শ্বশুরবাড়ির দিকে, বা আমার হাজব্যান্ডের বাড়ির দিকে। ওই দোতলার থেকে মা দাঁড়িয়ে বলে যাচ্ছে ছেলেদের যে কোথায় আসছিস, তাড়াতাড়ি আয়, কী করছিস, এত দেরি করলি কেন, যা হয়ে যায় হাই হ্যালো। আর এখান থেকে দুটো বিচ্ছু মিলে আমার শাশুড়িকে শিগগিরই নিচে আসো, শিগগিরই নিচে আসো, তাড়াতাড়ি আসো এই বলে হাঁক পেরে যাচ্ছে। আর ওখান থেকে ওদের ভালোবাসার, ভীষণ ভালোবাসার একটা সম্পর্ক ঠাম, আর নাতিদের কথোপকথন, কমিউনিকেশান চলেই চলেছে। আর এইবার আপনাদের আমি নিয়ে যাচ্ছি আমার বাপের বাড়িতে। সেই দিনই সন্ধেবেলা আমি আমার বাপের বাড়িতে এসেছিলাম আমার মায়ের সাথে দেখা করতে। সেইখানেও আমার মায়ের পা, তার আগের 1 মাস থেকে আমি ফোনেই খবর পেয়েছিলাম, তো পা ভেঙেছিল। তো আর আমি মানে কলকাতায় গেলে বাপের বাড়িতে আমি যেতেই থাকি, মানে প্রতিদিন সন্ধ্যেবেলাটাই আমার কাজ হচ্ছে আমি একবার হলেও বাপের বাড়িতে ঢু মারি, কেননা আমি তো ওখানে থাকি না, আর সব সময় মায়ের সাথে দেখাও হয় না, আর ফোনে একটু আধটু কথা হয়, সেটা ডেলি হয়, কিন্তু যতটাই হয় মা তো দূরে থাকি, আমার কিছুতেই মন মানে না। সন্তান আর মায়ের সম্পর্কটা তো এমনই হয়, কিছুতেই মন মানানো যায় না। তাই সিধা চলে গেলাম মায়ের কাছে। আর সেখানে শুধু মা নয়, সেখানে তো আমার 3 নম্বর ছেলেটিও রয়েছে। চলুন আপনাদের সাথে পরিচয় করাই আমার 3 নম্বর ছেলেটিকে। ওই যে দেখতে পাচ্ছেন হাতে ফ্রুটি নিয়ে, আর এই ফ্রুটিটি এক্ষুনি তার বড়দাদা তার হাতে দিল। আর এই দুজনের জুড়িটা কীরকম বলুন তো? দেখলে কি হবে, দেখাও চাই, আবার সাথে লড়াই ঝগড়া মান অভিমান সব চাই। ওদের জুড়িটা হচ্ছে, যেরকমভাবে আপনি ওদেরকে আলাদাও করতে পারবেন না, সেরকমভাবে ওদেরকে একসাথেও রাখতে পারবেন না, মানে দুজনকে কন্টিনিউয়াসলি চোখে চোখে রাখতে হয়। চলুন তাহলে আমার বাপের বাড়ির মধ্যে আমরা ঢুকে পড়লাম। ওই যে আমার মা বসে আছে, ওই যে বড় ছেলে ছোট ছেলে, আর গিয়ে সোজা বসে পড়লো আমার হাজব্যান্ড। এরপরে আমরা যাই, ঢুকে পড়ি, দেখি কি হচ্ছে না হচ্ছে, তারপরে আপনাদের সাথে আবার আমার কথা হচ্ছে। চলুন গিয়ে দেখি ওখানে তারা কি হচ্ছে। আমার ভাইয়ের অবভিয়াসলি কাজ চলছে, অফিসে ভীষণ প্রেশার, ওয়ার্ক ফ্রম হোমও থাকে, অফিসেও যেতে হয়, তো সব মিলিয়ে একটা ওখানে তখন একটা অবস্থার মধ্যে নেই, অবস্থাটা ভীষণভাবে একটা হ্যাঙ্গামার পরিস্থিতিতে পরিণত হয়েছে। আর এই যে আমি রুমের মধ্যে ঢুকে ওই যে ছুটকুটা দেখতে পাচ্ছেন আমার 3 নম্বর ছেলেকে, বুকাইকে,
বুকাই, কিন্তু কন্টিনিউয়াসলি আমার ক্যামেরাটা ওর প্রচণ্ড পছন্দের জিনিস, ও সেটাকে চাইছে। আর ওই যে ওর মা, মানে আমার বোন বলা যেতে পারে, আমার ছোট বোন, আমার বন্ধু, আমার ক্রাইম ইন পার্টনার ইন ক্রাইম, আমার ভীষণ ভালোবাসার একটা মানুষ, সে হচ্ছে আমার ভাইয়ের বউ সুমনা। আর ওর নাম স্মরণ না, কিন্তু আমি কিন্তু ওকে সুমনাই বলি, মানে আমার বাড়িতে সবাই ওকে সুমনাই বলে। আর এই যে আমার মা, প্রচণ্ড গরম ছিল সেদিনকে, জানেন তো, সেদিনকে মারাত্মক গরম ছিল। এবার আমরা ওই বাড়ি থেকে বেরিয়ে একটুখানি মন হালকা করতে, ফ্রেশ করতে চলে এসেছিলাম জুডিওতে। কিন্তু জুডিওতে না, সেদিনকে মানে আমাকে বারণ করে দিল ভিডিও করতে, তো আমি আর সেই ভিডিওটা করতে পারলাম না। সেই জন্য কিন্তু আমাকে ক্যামেরাটা অফ করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েই বেরিয়ে আসতে হলো। আর কি করব বলুন, সেখানে কোনো উপায়ই হলো না। আর যেদিনকে এবার আমরা ফিরে আসছি, সেই দিনকে দেখুন, বাপের বাড়িতে একবার একটু দেখা করতে গিয়েছিলাম, আর চোখে পড়লো এই পুঁই গাছটা। মায়ের সামনে অনেক গাছ আছে, আপনাদের সুযোগ পেলে একদিন মায়ের সামনের দিকের বাগানটা ঘুরে দেখাবো আমি যখন কলকাতায় যাব। তো দেখুন, সেদিনকে আমরা গেলাম, এবার আমরা সেদিনকে চলেই আসবো। তো জাস্ট মায়ের সাথে একটু দেখা করতে গেলাম, আর দেখা করে এবার ফিরে আসার পথে মাকে একটু নমস্কার করে, বা আমার বাবাকে নমস্কার করে, আমার আমার ৩ নম্বর ছেলেটিকে কাঁদো কাঁদো চোখে, একটু ছলছল চোখেই বলা যেতে পারে, ওকে একটু বাই বলে আসলাম। আর সাথে অনেকটা মন খারাপ নিয়ে ফিরে আসি। যখনই যাই বাপের বাড়িতে, সে একদিনের জন্য হোক, দুদিনের জন্য হোক, ১ ঘন্টার জন্য হোক, ফিরে আসতে কোনো মেয়ের ভালো লাগে না। সেই যেন পুরনো সেই বিয়ের সময়ের বিদায়ের বেলাটায় না পৌঁছে যাই বারবার। যখনই যাই আমার এটাই একদম ভালো লাগে না, জানেন তো। যখনই যাই, যেতে তো খুব মনের মধ্যে খুব আনন্দ থাকে, কখন মায়ের সাথে দেখা করব। আমার মনে হয় শুধু এটা আমার নয়, আমার মতো প্রতিটা মেয়েরই এই রাস্তাটা দিয়ে যেতেই হয়। যতবারই বাপের বাড়ি যাই, আর যখনই ওই গেটটার থেকে বেরিয়ে যাই না, আমার সেই মনে হয় যে যখন আমি বিয়ের পরের দিন ওই গেটের থেকে বেরিয়ে যাচ্ছিলাম, যে ফিলিংসটা নিয়ে কাঁদতে কাঁদতে, এখন আর হয়তো কাঁদি না, কিন্তু এখনও সেই ফিলিংসটাতেই পড়ে রয়েছি। ওইখান থেকে আর নিজেকে বেরিয়ে আসতে পারিনি, জানেন তো। আর দেখুন, আমরা যেদিনকে ফিরে আসছি, ঠিক ওই শালিমার স্টেশনে বসে অনেকটা আগেই পৌঁছে গিয়েছিলাম। আপনাদের আগেই বললাম যে আমার ছেলের সেই দিনই অ্যাপয়েন্টমেন্ট ছিল, যেদিন আমার ফিরে আসার কথা। তো 4টে অ্যাপয়েন্টমেন্ট ছিল, 4টে থেকে 5টা, 5টার থেকে 6টা, ডাক্তার তো দেখানো শেষ। তারপরে আমরা ফিরে এসেছি ঠিক শালিমার স্টেশনে, অনেকটাই আগে চলে এসেছি। তো আগে চলে আসলে একটু বসে থাকতে হয়, তো বসেই ছিলাম। বসে থাকার পরে ট্রেন আসলো, অ্যানাউন্সমেন্ট হলো। তারপরে এই যে অ্যানাউন্সমেন্ট হয়ে যাওয়ার পরে এবার আমরা উঠে চলে যাচ্ছি। আর চলে যাওয়ার সাথে সাথে আমার ছেলের হাতে ছিল, বড় ছেলের হাতে ছিল ফোন, আর সে লাগাতার তার মাম্মামের মতো শ্যুট করতে শুরু করে দিল। আর সে শ্যুট করছে কি লাগেজ, মাম্মামের হাতে কটা লাগেজ আছে, পাপামের হাতে কটা লাগেজ আছে, এই সব মিলিয়ে তার কিন্তু শ্যুট চলছে। আর ওই যে কুলি বসে আছে, আর কুলির মাথার উপরে আমাকে এখন জিনিসগুলো তুলে দিতে হবে। সমস্যাটা হলো, কুলি আমরা খুব একটা নিই না, কেননা আমার বা আমার হাজব্যান্ডের কুলির মাথার উপরে অতটা বোঝা, নিজের বোঝা চাপিয়ে দেওয়াটা আমাদের দুজনেরই রুচিতে বাধে, অথবা আমাদের পার্সোনালিভাবে খুব অসুবিধাতে লাগে। এটা আমাদের পার্সোনাল থিঙ্কিং বলতে পারেন, থট বলতে পারেন, সেটা সবাই আমার সাথে একমত নাও হতে পারে। কিন্তু সেই দিনকে অনেকটা অপারগ হয়েই আমাকে কুলিটা নিতে বাধ্য হলো, কেননা আমার ছোট ছেলে, আগেই বললাম, প্রচণ্ড দুরন্ত। ওকে নিয়ে কিছুতেই আমরা সামলাতে পারছিলাম না, ও এদিক থেকে ওদিক ছুটে ছুটে বেড়াচ্ছিল। এত বড় স্টেশন, যদি কিছু একটা হয়ে যায়, তো সেই জন্য আমরা সেই ভয়ে কুলিটা নিতে বাধ্য হলাম, যাতে লাগেজটার টেনশানটা একটু কম থাকে আর ওর হাতটা শক্ত করে ধরা যায়। তো চলুন, কুলিও এগিয়ে যাচ্ছে, আমরাও এগিয়ে যাচ্ছি। আর আমার ছেলেকে আমি হাতে নিয়েছি, মানে বড় ছেলেকে আমার হাতে শক্ত করে ধরা।
শুধু কুলি মাল টানছে তা নয়, হাতে করে আমাদেরও মাল নিয়ে রয়েছি, আমিও কিছুটা নিয়ে রয়েছি, আমার হাজব্যান্ডও কিছুটা নিয়ে রয়েছে। কেননা বাড়িতে গেলে শ্বশুরমশাই, আমার মা, শাশুড়ি মা প্রচুর জিনিসপত্র দিয়ে দেয় এবং সেটা কিলোতে কিলোতে দিয়ে দেয়। এবং এবার তো আম দিয়ে দিয়েছিল 5 কিলো, এছাড়াও গাছের লেবু, গাছের আম সব কিছুই, গাছের পেঁপে আমার মা দিয়েছিল, তা না হলেও 2 কিলো থেকে 2.5 কিলো 3 কিলো তো হবেই। তো এই সব মিলিয়ে এগুলো যদি না নিই না, তাহলে ওরা খুব মন খারাপ করে। তো আমাদের যাত্রাটা আজকে এখানেই শেষ হচ্ছে। এবার আপনাদের সাথে নতুন একটা ব্লগে দেখা হবে। টাটা।